নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গলের খবর এবং মোহনবাগানের খবর নিয়ে আমার আজকের ভিডিও সাজানো, তাই ভিডিওর পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপও নিতে পারেন, অফার চলছে, তো প্লিজ তাড়াতাড়ি মেম্বারশিপটা নিয়ে নিন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আসা যাক মোহনবাগানের কিছু টুকরো টুকরো খবরের দিকে। দেখুন, মোহনবাগানে গতকালই তারা মোহনবাগান দিবস পালন করেছে ক্লাবে। তবে সেসব পেরিয়ে যদি খেলার খবরে, প্লেয়ারদের খবরে আসা যায়, তাহলে জানা যাচ্ছে যে মোহনবাগানের বিদেশিরা একে একে আসছেন, কিন্তু যে দুই বিদেশির জন্য মোহনবাগানের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের মধ্যে একজন জেমি ম্যাকলরেন এবং আর একজন হচ্ছে মিগুয়েল ফিগুয়েরো। মিগুয়েল এবছরই ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে সাইন করেছে। তো মাঝ মাঠে নিঃসন্দেহে মিগুয়েলের যোগদান মোহনবাগানকে মোহনবাগান টিমের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করতে এবং এটাকে ঝাঁঝ বাড়াতে সহযোগিতা করবে। তো সেই মিগুয়েল কবে আসবে, জেমি ম্যাকলারেনই বা কবে আসবে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে, মোহনবাগান সমর্থকদের মধ্যে রয়েছে। তো যেটা জানা যাচ্ছে যে জেমি ম্যাকলারেন এবং মিগুয়েল ফিগুয়েরো তারা অগস্ট মাসে আসছেন শহরে। খুব সম্ভবত 7-8 তারিখের মধ্যেই তারা দুজনেই চলে আসতে পারেন। অর্থাৎ অগস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের শুরুর দিকে কিন্তু জেমি ম্যাকলারেন এবং মিগুয়েল ফিগুয়েরো চলে আসবে। তারপরে তাদের টিমের সাথে মানিয়ে নিতে প্র্যাকটিস করা এবং সেইভাবে কিন্তু প্ল্যানিং চলছে। দেখুন, ভিসা সমস্যায় বিদেশিদের আসাটা একটু সমস্যা তৈরি হয়েছিল, কারণ যে কারণে ইস্ট বেঙ্গলের বিদেশিরাও আসতে সময় নিচ্ছে। একে একে যদিও চলে এসছে, ইস্ট বেঙ্গলের অনেক বিদেশি চলে এসেছে। ইস্ট বেঙ্গল ইতিমধ্যে 5 জন বিদেশিকে কনফার্ম করে ফেলেছে, আপনারা জানেন, যাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ রশিদ, তিনি গতবারই ছিলেন। তো রশিদ প্লাস হচ্ছে ডানি রামিরেজ, নাচো মনসালভে, আর হচ্ছে এফিয়ং, এবং অস্ট্রেলিয়ার যে উইঙ্গার, লেফট উইং, রাইট উইং খেলতে পারে, অ্যাটাকিং মিডিও হিসেবে খেলতে পারে, সেই ক্রিস। এই 5 জনকে ইস্ট বেঙ্গল কনফার্ম করেছে। ষষ্ঠ বিদেশি কে হবে তা নিয়ে অনেকগুলো নাম ঘোরাফেরা করছে, যা ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনাও করেছি। তো এই যে বিদেশিরা, তারাও কিন্তু একে একে এসে গিয়েছে, আরো কয়েকজনের আসা বাকি রয়েছে। ওই ভিসা সমস্যার জন্য কোথাও কোথাও সমস্যা তৈরি হয়েছে। তো ইস্ট বেঙ্গলে পাশাপাশি মোহনবাগানেও তো এবার তারা জোর দিয়েছে যথেষ্টই যে তাদের যে প্লেয়ার কিছু, যদিও মোহনবাগানের খুব সামান্য প্লেয়ারই চেঞ্জ হচ্ছে, ইনক্লুড হচ্ছে বা এক্সক্লুড হচ্ছে, ম্যাক্সিমাম টিমটাই ইনট্যাক্ট রয়েছে মোহনবাগানে। রবসন রবিনোকে ছেড়ে দেবে অনেকদিন আগেই বলেছিলাম। তো রবসন রবিনোর জায়গাতে মোহনবাগান একজন জার্মান ফুটবলার, জার্মান স্ট্রাইকারকে তারা নজরে রেখেছে এবং তার সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বলে জানা যাচ্ছে। তো ওই 28 বছর বয়সী ওই জার্মান স্ট্রাইকার সাথে যদিও এখনো পর্যন্ত ডিল ডান হয়নি, কবে হবে, কবেই বা আসবে সেই সমস্ত বিষয় তো আরো পরের ব্যাপার। তবে জার্মান স্ট্রাইকার, তার দিকে মোহনবাগানের নজর রয়েছে। 28 বছর বয়সী ওই স্ট্রাইকার জার্মানির আন্ডার-20 এবং আন্ডার-21-এ টিমে খেলেছে এই প্লেয়ারটি, এবং যদিও আন্ডার-21 টিমে খেলে একটি গোলও রয়েছে। লাস্ট খেলছিল কুয়েতের কাজমা এই ক্লাবে, খেলছিল এই টর্লেস নল। 6 ফুটের ওপরে উচ্চতা এই টর্লেসের। তো দেখা যাক এখন মোহনবাগান এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে কিনা। এর পাশাপাশি যদি ইস্ট বেঙ্গলের খবরে আসা যায়, দেখুন ইস্ট বেঙ্গল নিয়ে বলেইছি আপনাদেরকে যে ইস্ট বেঙ্গলে একজন স্ট্রাইকার ইস্ট বেঙ্গল নেবে, ভয়ঙ্কর একজন স্ট্রাইকারের খোঁজ চলছে। মানে কথাবার্তা বলা হয়েছে। 3 জন রয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়ার এ লিগে খেলা একজন স্ট্রাইকার রয়েছে, পাশাপাশি 2 জন এমন প্লেয়ার রয়েছে আফ্রিকান কান্ট্রি, উগান্ডার একজন প্লেয়ার সাথে কথাবার্তা বলেছে। তবে এখনো পর্যন্ত ডিল ডান কোনোটাই হয়নি। হলে নিঃসন্দেহে আপনাদেরকে সেটা জানানো যাবে, বা আমি জানতে পারলে আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি যেটা জানানোর, যে ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের আগামীকাল। তো ডুরান্ডের ম্যাচে, এই ম্যাচে কিন্তু ডার্বি ম্যাচে আমরা যে ইস্ট বেঙ্গল একাদশ দেখেছিলাম, যে ফার্স্ট টিমটা যেমনটা নেমেছিল, সেটা কিন্তু সম্ভবত পরিবর্তন হতে চলেছে। বেশ কিছু প্লেয়ারকে আমরা প্রথম একাদশে ইনক্লুড হতে দেখব। যেমন ধরুন মোহাম্মদ রশিদ এবং দানি রামিরেস, তারা হয়তো শুরু থেকেই খেলবে, এবং নরেন্দ্র গেহলট, এই প্লেয়ারটি সদ্যই জয়েন করেছে, 2-3 দিন হয়তো ইস্ট বেঙ্গলে প্র্যাকটিসে যোগ দিয়েছে, সেই প্লেয়ারটিকেও কিন্তু হাবাস নামাচ্ছে।
তো লেফট ব্যাকে খেলবে এই প্লেয়ারটি এবং আনোয়ার আলীর সঙ্গে খুব সম্ভবত লালচুং নুঙ্গাকেই সেন্টার ব্যাক হিসেবে খেলানো হবে লেফটে। এবং দুদিকে লেফট এবং রাইটে দুদিকে কিন্তু একদিকে নরেন্দ্র দেহলাট এবং অন্যদিকে সন্দীপ মান্ডি, এই দুজনকে খেলানো হবে বলে জানা যাচ্ছে। মাঝ মাঠে তো বললামই যে দানি রামিরেজ এবং মোহাম্মদ রশিদ, এই দুজন প্লেয়ারকে আমরা দেখব, প্রথম থেকেই এদেরকে মাঠে দেখব। ইস্ট বেঙ্গলের যে পরবর্তী ডুরান্ডের ম্যাচটা রয়েছে সিআইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে, তো প্রথম থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল ঝাঁপাতে চাইছে, কারণ এই ম্যাচগুলো দুটো ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে। কারণ সেকেন্ড পজিশনে যে দল থাকবে, আমরা জানি যে গ্রুপগুলো রয়েছে, যে 6টা গ্রুপ রয়েছে, 6টা গ্রুপ থেকে একটা করে টিম যাবে, গ্রুপ চ্যাম্পিয়নরাই যাবে পরবর্তী রাউন্ডে। এবং সেকেন্ড পজিশনে যারা বেস্ট, যে দুটো টিম সেকেন্ড পজিশনে থাকবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে। তো সেকেন্ড বেস্ট হতে গেলে কিন্তু ইস্ট বেঙ্গলকে পরবর্তী দুটো ম্যাচ তো জিততেই হবে এবং বড় ব্যবধানে জিতে থাকতে হবে। যদি না অন্য কোনো গ্রুপ থেকে কেউ 7 পয়েন্ট নিয়ে থাকে, আদারওয়াইজ কিন্তু একদিকে ইস্ট বেঙ্গলকে এই দুটো ম্যাচ তো জিততেই হবে, বড় ব্যবধানে জিতে থাকতে হবে। প্লাস হচ্ছে অন্য গ্রুপের উপরেও নজর রাখতে হবে, যে কোনো টিম, যে এমনটা হলো হয়তো কোনো গ্রুপে, ধরুন 6টা গ্রুপেরই যে 1 নম্বর টিম গুলো, তারা হয়তো এই 3টে করে ম্যাচ যে খেলছে, তারা 3 তারিখে 9 পয়েন্ট নিয়ে চলে গেল পরবর্তী রাউন্ডে। এবার সেকেন্ড পজিশনে থাকা টিমটা কোনো গ্রুপে হয়তো দেখা গেল সে 7 পয়েন্ট পেয়ে গেছে, তখন গিয়ে দেখা যাবে ওই 7 পয়েন্ট পাওয়া দুটো টিম হয়তো চলে গেল, তো তখন ইস্ট বেঙ্গলের যাওয়াটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে। তো সেটার যাতে না হয়, মানে সেটার যদি তেমন পজিশন তৈরিও হয় তাহলে কিছু করার নেই। যদি তা না হয় তাহলে একমাত্র ইস্ট বেঙ্গলের চান্স থাকবে, এবং তখন দেখা হবে যে গোল ব্যবধানে, যদি ধরুন দেখা গেল 3টে টিমেরই 6 পয়েন্ট, তখন গোল ব্যবধানে যে দুটো টিম এগিয়ে থাকবে তারা যাবে, তো তখন ইস্ট বেঙ্গলের একটা চান্স থাকবে। তো সেই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গলকে এই ডুরান্ড কাপের পরবর্তী দুটো ম্যাচ যে রয়েছে, দুটো ম্যাচেই কিন্তু প্রচুর গোল করে রাখতে হবে, এবং বিশেষ করে এই সিআইএসএফ প্রোটেক্টরের বিরুদ্ধে গোল করতে হবে। তাই শুরু থেকেই ঝাঁপাতে চাইছে, অ্যাটাকে জোর দিতে চাইছেন হাবাস, তো অ্যাটাক নির্ভর খেলা হবে। সে কারণে কিন্তু দানি রামিরেজ এবং মোহাম্মদ রশিদকে শুরু থেকে খেলানো হবে। তো আপনাদের বললামই যে ফার্স্ট 11-এ কি হতে পারে, বড় পরিবর্তন ডিফেন্সে তো আসছেই, মাঝ মাঠেও বড় পরিবর্তন আসছে, এবং দুটো উইং এ বিষ্ণুকে হয়তো শুরু থেকে খেলানো হবে, এবং রাইট উইং এ এডমুন্ড লালডিন্ডিকাকে খেলানো হবে। লেফটে বিষ্ণু এবং এদিকে হয়তো খেলানো হবে এডমুন্ডকে। তো এই দুজন যেমন শুরু থেকে খেলবে, এডমুন্ড এবং বিষ্ণু, কারণ বিষ্ণু ডার্বি ম্যাচে যথেষ্ট নজর কেড়েছিল, যদিও তাকে ফার্স্ট 11-এ রাখা হয়নি। তো হয়ে গেল এই 4 জন, 4-4-8, 1-9 আপ ফ্রন্টে। সেক্ষেত্রে জেসিন টিকের খেলার সম্ভাবনা বেশি, জেসিনের চান্স পাওয়ার, এবং সে দাবিদারও আমি বলবো, কারণ জেসিন যে খেলাটা খেলেছে, যেটুকু সময়ই খেলুক না কেন, বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। প্লাস হচ্ছে কলকাতা লিগে ওর অনেকগুলো গোলও করে ফেলেছিল এবারের টুর্নামেন্টে, এবারে যে সিএফএল চলছে। তো আমার মনে হয় জেসিনকেই খেলানো হবে আগামী দিনে, যেহেতু এখনো পর্যন্ত বিদেশি কোনো স্ট্রাইকার আসেনি, তো জেসিন এখানে অ্যাডভান্টেজ আরো একটা পজিশনের জন্য। সেক্ষেত্রে হয়তো মাঝ মাঠে জিকসন সিংকে খেলানো হতে পারে, বা প্রয়োজন অনুযায়ী আপ ফ্রন্টে হয়তো ডেভিডকেও খেলানো হতে পারে, এই একটা চান্সেস রয়েছে। এর মধ্যে যেটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার, নাইজেরিয়ান স্ট্রাইকার ইফিয়ংকে নিয়ে একটা জল্পনা ছড়াচ্ছে যে ইফিয়ং আসবে কি আসবে না। 12 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, এএফসির ম্যাচ রয়েছে, সেই ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের এই স্ট্রাইকার যোগ দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে। কারণ এই যে নাইজেরিয়ার যে প্লেয়ারটি রয়েছে, সেখানে ভিসা একটা সমস্যা, সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করলে সশরীরে গিয়ে হাজিরা দিতে হয়, তারপরে প্রায় দিন 30 লেগে যায় তাকে পারমিশন পেতে। তো সেই কারণেই একটা সমস্যা তৈরি হয়েছে। তো এই কাজগুলো মিটে গিয়েছে, বাট ভিসা এখনো সে পায়নি হাতে, সে কারণে একটা আশঙ্কা দেখা দিয়েছে, এবং মনে করা হচ্ছে যে সব সমস্যা কেটে যাবে, হয়তো আগামী সপ্তাহে মঙ্গল বুধবার হয়তো ইফিয়ং চলে আসবে। ডুরান্ড কাপে যদি সে খেলতে নাও পারে, অন্তত যাতে এএফসি তে ম্যাচটাতে যাতে তাকে নামানো যায়, সেই চেষ্টা কিন্তু ইস্ট বেঙ্গল কর্তারা করছেন, চেষ্টা চালাচ্ছেন যে ইফিয়ংকে অতি দ্রুত যাতে নিয়ে আসা যায়, কারণ আদারওয়াইজ কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে কোনো ফরেন স্ট্রাইকার থাকবে না। আপনারা জানেন যে এফসি মতন জায়গাতে কি ধরনের
কম্পিটিশন হয়। তো সেখানে খেলতে গেলে বাকি মাঝমাঠ ডিফেন্স ঠিক আছে, কিন্তু আপফ্রন্টে যদি গোল করা একজন ফরেন স্ট্রাইকার না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই কারণে আরেকটাও যে সম্ভাবনা যে বিদেশি আরেকজন ষষ্ঠ বিদেশি ইস্টবেঙ্গলের যে অস্ট্রেলিয়ান বা যাই হোক যেই হোক না কেন, অস্ট্রেলিয়ান হলে সুবিধা হচ্ছে তাকে হয়তো দ্রুত টিমের সঙ্গে যোগ দেওয়ানো যেতে পারে। আবার যদি আফ্রিকান কান্ট্রি কোনো হয় তাহলে তারও আসতে সমস্যা তৈরি হবে। সেই কারণে হয়তো এমনটা হলে হতেই পারে যে অস্ট্রেলিয়ান যে স্ট্রাইকার বা এই লিগে খেলা যে স্ট্রাইকারের কথা বলা হচ্ছে সে যদি অস্ট্রেলিয়ান হয় তাহলে তাকে হয়তো আগেও নিয়ে চলে আসা হতে পারে, তার সাথে হয়তো মানে ডিলটা ডান করে দেওয়া যেতে পারে, এমন একটা সম্ভাবনাও কিন্তু উকি দিচ্ছে। তো দেখা যাক শেষমেশ কি হয়। তো এই সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, আশঙ্কার সম্ভাবনা দোলাচল চলছে। তো আমার মনে হয় যতদূর যে ইফিয়ং হয়তো চলে আসবে নেক্সট উইকে, মঙ্গল বুধবার, এবং তারপরে দিন 5-7 যদি সে পায় এবং তার যদি শারীরিকভাবে সে যদি ফিট থাকে তাহলে টিমের সাথে মানিয়ে নিতে তার খুব একটা সমস্যা হবে না, কারণ মাঝ মাঠে তার পরিচিত প্লেয়ার রয়েছে আর প্রফেশনাল ফুটবলার। সো আই থিঙ্ক কি এটা অসম্ভব কিছু নয়। 2-3 দিনের প্র্যাকটিসে যদি ডার্বি খেলে দেওয়া যেতে পারে তাহলে এটাও হবে। তবে হ্যাঁ, গত ম্যাচে আমরা ইস্ট বেঙ্গলের খেলা দেখে কেউই খুশি হয়নি, কারণ খুব স্লো খেলছিল, দাঁড়িয়ে যাচ্ছিল, অ্যাটাকের যেটা যাওয়ার কথা ছিল সেগুলো হয়নি, গোল তো হয়ইনি। শেষ 10 মিনিট ইস্ট বেঙ্গল খেলেছিল ইস্ট বেঙ্গলের মতন, বাকি প্রায় 80 মিনিট ইস্ট বেঙ্গলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেভাবে। তো হোপফুলি আমার মনে হয় যে অনেকগুলো দিন বিশ্রাম পেয়েছে বা সময় পেয়ে গেছে ইস্ট বেঙ্গল হাতে, হাবাসও বেশ কিছুদিন সময় পেয়েছে, প্লেয়ারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়ে গেছে। তো এবার হয়তো ইস্ট বেঙ্গলকে তার স্বমহিমায় দেখতে পারবো, এই আশা করতেই পারি। তো দেখা যাক, আরো যদি কিছু ডিটেল পাই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো করবেনই আমি জানি, এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। থ্যাংক ইউ।